আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি আরো একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমাদের নবম অধ্যায়, যেটা আমাদের এখনো রানিং চলছে ক্লাস। তো নবম অধ্যায়ের আমাদের একটা টপিক রয়েছে যেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও আয়। তো আমাদের এই পোর্টফোলিও আয় এটা আমাদের খুবই এই অধ্যায়ের ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে আমাদের প্রশ্ন প্রায়শই পরীক্ষায় চলে আসে। তো আগে একদম প্রথম ক্লাসে কিন্তু আমরা তোমাদেরকে সূত্রগুলো বিভাজন করে দেখিয়েছিলাম যে কি ধরনের সূত্র আসতে পারে। তো সেখানেও আলোচনা ছিল। আজকেও আমি নতুন করে একটু আলোচনা করে দিচ্ছি। কারণ যেহেতু পোর্টফোলিওটা সম্পূর্ণ একটা ভিন্ন ক্যাটাগরির ম্যাথ। তো আমরা আগে চলে আসি আমরা যে পোর্টফোলিও কাকে বলে? পোর্টফোলিও মানে হচ্ছে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। তো একাধিক প্রকল্পে বিনিয়োগ করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের একেক প্রকল্প থেকে আয়ের হার একেক রকম হবে। সবগুলা প্রকল্পের আয়ের হারকে একত্রিত করে সম্মিলিত করে আমি যে আয়ের হারটা বের করব সেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের পোর্টফোলিও আয়ের হারের সূত্রটি পোর্টফোলিও আয়ের হার, যেটাকে আমরা আর বার পি দ্বারা প্রকাশ করছি। পি মানে হচ্ছে পোর্টফোলিও। যদি আমাদের ৩ টা প্রকল্প হয় তাহলে এইভাবে আমাকে ৩ বার ৩ টা প্রকল্পের আয়ের হারকে একত্রিত করতে হবে। যদি এখানে আরেকটা প্রকল্প আমরা থাকতো, আমরা লিখতাম যে প্লাস দিয়ে আর বার ডি ডাব্লিউ ডি, এভাবে আমরা লিখতাম। তো আমরা এখানে জাস্ট ৩ টা প্রকল্প ধরে আলোচনা করে দিচ্ছি সূত্রগুলো। তো দেখা যাচ্ছে সূত্রের মধ্যে যে আর বার এ ডাব্লিউ এ, আর বার বি ডাব্লিউ বি, আর বার সি ডাব্লিউ সি এবং সবগুলো আয়ের হারকে একত্রিত করে যোগ করা হচ্ছে। এখন আর বার এ মানে হচ্ছে যে এ প্রকল্পের প্রত্যাশিত আয়, আর বার বি মানে বি প্রকল্পের প্রত্যাশিত আয়, আর বার সি মানে হচ্ছে সি প্রকল্পের প্রত্যাশিত হয়। তার মানে এখানে একটু তোমরা খেয়াল করে দেখবে যে পোর্টফোলিও আয়ের হার যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে তোমাকে সবার আগে প্রত্যেকটা প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। যদি প্রত্যাশিত আয়ের হার দেওয়া থাকে তাহলে তো ভালো, আর না দেওয়া থাকলে তোমাকে আগে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে, তারপরে তোমাকে পোর্টফোলিও আয় নির্ণয় করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে ডাব্লিউএ, ডাব্লিউবি, ডাব্লিউসি এগুলো দ্বারা বোঝাচ্ছে বিনিয়োগের অনুপাত বা ভার। যে কোন প্রকল্পে তুমি কিরকম অর্থ বিনিয়োগ করেছো তার অনুপাত বা পার্সেন্টেজটাকে বোঝানো হচ্ছে, ডাব্লিউর মানকে বোঝানো হচ্ছে। তো এখানে আমাদের এই তথ্যগুলো সবই প্রশ্নে উল্লেখ থাকবে। যা বলি সব আমরা খেয়াল করে একটু নোট করে রাখবো এবং বারবার আমরা যদি ক্লাসগুলো দেখি তাহলে দেখা যাবে যে আমাদের ম্যাথের কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না এবং এই অনুযায়ী তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে আমাদের পোর্টফোলিও আয়ের হার, পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বা পোর্টফোলিও পরিমিত ব্যবধান। এখানে আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বা পোর্টফোলিও পরিমিত ব্যবধানের সূত্র মূলত আমরা ৩ টা ক্যাটেগরিতে দেখানোর চেষ্টা করেছি। তবে আমরা একটা ক্যাটেগরি তোমাদেরকে দেখিয়ে দিব যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং পরবর্তীতে যখন তোমাদের এইচএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সলভ করে দিব, সেখানে আমরা বাকি সূত্রগুলোর যদি প্রয়োগ থাকে আমরা সেটা তোমাদেরকে দেখাবো। কারণ এখন যদি সবই তোমাদেরকে দেখাতে যাই তাহলে দেখা যাবে যে তোমাদের ভিতরে একটা বোরিংনেস চলে আসবে। ম্যাথটা তোমাদের আর কি ওইভাবে করার আগ্রহটা থাকবে না। এজন্য আমরা চাচ্ছি যে তোমরা জাস্ট ম্যাথটা শুরু করো। শুরু করলে একটা স্টেপ পারলে পরবর্তী স্টেপ পারা যায়। তার পরবর্তী স্টেপ পারলে তার পরবর্তী স্টেপ পারা যায়। এইভাবে আমরা ধাপে, ধাপে এগোনোর চেষ্টা করব। তো পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান একটু আগে আমরা দেখলাম যে পোর্টফোলিও আয় যদি নির্ণয় করতে বলে প্রত্যেকটা প্রকল্পের প্রত্যাশিত আয় আগে আমাকে নির্ণয় করতে হবে। ঠিক সেম ওয়েতে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি যদি তোমাকে বের করতে বলে তাহলে প্রত্যেকটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি আগে তোমাকে বের করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমাদের একটা মান দেওয়া থাকে যার নাম হচ্ছে সহসম্বন্ধ। এখানে আমরা লিখে দিছি যদি আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলেছে, আমাদের সহসম্মদের মান উল্লেখ রয়েছে, তখন আমাদেরকে এই ১ নাম্বার সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে সিগমা স্কয়ারে ডাব্লিউ স্কয়ারে, সিগমা হচ্ছে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি, ডাব্লিউ যেটা আমরা একটু আগে আলোচনা করে দিয়েছি। সিগমা বি মানে হচ্ছে বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি, ডাব্লিউ বি মানে হচ্ছে বি প্রকল্পের বিনিয়োগের অনুপাত বা ভার। এবং পাশাপাশি ২ এর সাথে এগুলো সবগুলোই গুণ আকারে চলে আসছে। এই যে মানটা একটু ভিন্ন দেখাচ্ছে সেটা হচ্ছে আর-এ-বি, এটা দ্বারাই মূলত সহসম্বন্ধকে বোঝানো হচ্ছে। এই সহসম্বন্ধের মান প্রশ্নে দেওয়া থাকবে এবং সেই মানটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে তোমার রেজাল্ট চলে আসবে। সহসম্বন্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। এরপরে যদি আমাদের সহভেদাঙ্ক দেওয়া থাকে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করার ক্ষেত্রে, সহভেদাঙ্ক দেওয়া থাকলে আমরা এই ২ নাম্বার সূত্রটি প্রয়োগ করব। এখানে সূত্রের পার্থক্য হচ্ছে জাস্ট ২ এর সাথে এখানে আমাদের সিগমার মানগুলো এসেছিল, কিন্তু সহভেদাঙ্ক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ২ এর সাথে সহভেদাঙ্কের মানগুলো আসবে না।
আর সহবেদাঙ্ককে আমরা সিওবি কব এবি দ্বারা প্রকাশ করছি। এরপরে যদি আমাদের সহসম্বন্ধ এবং সহবেদাঙ্ক কোনোটি প্রশ্নে উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব এবং এখানে অনেক প্রসেস রয়েছে যেগুলো আমরা তোমাদেরকে পরবর্তীতে জানাবো। আপাতত এই সূত্রগুলো তোমরা এভাবে নোট করে রাখো। তাহলে আমরা দেখলাম যে আমাদের পোর্টফোলিও আয় এবং পোর্টফোলিও আদর্শ বিচ্যুতির সূত্রগুলো আমরা জাস্ট একটু পুনরায় পর্যবেক্ষণ করে নিলাম। এখন আমরা আমাদের একটি অঙ্কে চলে যাব এবং এই অঙ্কের মাধ্যমে আমরা কিভাবে পোর্টফোলিও করতে হয় তার সমাধান আমরা দেখার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে, আশা করি শিক্ষার্থীরা প্রশ্নটি এখানে বলা হচ্ছে যে জনাব জাকির সাহেব তার কোচিং থেকে প্রাপ্ত 100% অর্থ দুটি সিকিউরিটি এ ও বিতে সমানভাবে বিনিয়োগ করেছেন। সিকিউরিটির প্রত্যাশিত আয় এবং পরিমিত ব্যবধান ছিল নিম্নরূপ। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যাশিত আয় যেটা আমাদেরকে প্রশ্নে আগে নির্ণয় করতে বলতো এবং পরিমিত ব্যবধান যেটা আমাকে প্রশ্নে আগে নির্ণয় করতে বলতো, সেই প্রত্যাশিত আয় এবং পরিমিত ব্যবধান কিন্তু এখন আমাদের প্রশ্নে উল্লেখ রয়েছে এবং আমরা জানি যে পরিমিত ব্যবধানের আরেক নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি। পাশাপাশি আমাদের অতিরিক্ত একটা মান যেটার নাম হচ্ছে সহসম্বন্ধ, যেটা আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে, সেই সহসম্বন্ধের মানও আমাদের এখানে উল্লেখ রয়েছে। এবার আমরা গ নং প্রশ্নে চলে যাই। গ নং প্রশ্নে বলা হচ্ছে জনাব জাকিরের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। তো এখানে বলা হচ্ছে যে পোর্টফোলিও আয় নির্ণয় করার জন্য, যেহেতু এখানে ২ টা প্রকল্প উল্লেখ রয়েছে, ২ টা প্রকল্পের মধ্যে আমরা পোর্টফোলিও আয়ের হারের সূত্র ব্যবহার করব। তো শিক্ষার্থীরা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যদি পোর্টফোলিও আয় আমাকে নির্ণয় করতে বলে, আমাকে দেখতে হবে প্রত্যাশিত আয় প্রশ্নে উল্লেখ রয়েছে কিনা। যদি প্রত্যাশিত আয় উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমাকে প্রত্যাশিত আয় আগে নির্ণয় করতে হবে, দেন হচ্ছে আমাকে পোর্টফোলিও আয় নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু আমাদের দেখতেই পাচ্ছি আমাদের প্রত্যাশিত আয় উল্লেখ রয়েছে, তার মানে আমাদেরকে অবশ্যই এখন পোর্টফোলিও আয় নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রত্যাশিত আয় নির্ণয় করতে হবে না, আমরা ডিরেক্ট পোর্টফোলিও আয়ের হারের সূত্রে চলে যেতে পারবো। তো দেখে নিই আমরা আমাদের সমাধানটি। এই হচ্ছে আমাদের সমাধানটি, পোর্টফোলিও আয়। আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যেহেতু এখানে আমাদের ২ টা প্রকল্পের মধ্যে পোর্টফোলিও নির্ণয় করতে বলা হচ্ছে, তাই সূত্রটা আমাদেরকে ২ বার প্রয়োগ করলেই হবে। যেহেতু এ এবং বি কোম্পানি, সেই হিসেবে আমরা সিম্বলাইজ করেছি আর বার পি ইকুয়াল টু আর বার এ ডাব্লিউ এ প্লাস আর বার বি ডাব্লিউ বি। তো আর বার এ মানে হচ্ছে এ প্রকল্পের প্রত্যাশিত আয়, আর বার বি মানে হচ্ছে বি প্রকল্পের প্রত্যাশিত আয়। তো এখানে আমরা দেখে নেই যে প্রত্যাশিত আয়গুলো আমাদের কিভাবে উল্লেখ রয়েছে, যে খেয়াল করে দেখো প্রত্যাশিত আয় এ প্রকল্পের হচ্ছে 6% এবং বি প্রকল্পের হচ্ছে 13%। তো এখানে আমরা মানগুলো বসাবো। আর বার এ হচ্ছে 6, আর বার বি হচ্ছে 13। ডাব্লিউ এ যেটা আমরা একটু আগে তোমাদেরকে বলে নিয়েছিলাম যে ডাব্লিউ মানে হচ্ছে বিনিয়োগের অনুপাত বা বিনিয়োগের হার, যে কোন প্রকল্পে তুমি কেমন অর্থ বিনিয়োগ করেছো। এখানে খেয়াল করে দেখবে আমাদের উদ্দীপকে কিন্তু প্রথমেই উল্লেখ রয়েছে যে জাকির তার এ এবং বিতে সমানভাবে বিনিয়োগ করেছেন। তার টোটাল 100% অর্থ তিনি এ এবং বিতে সমানভাবে বিনিয়োগ করেছেন। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এতে উনি বিনিয়োগ করেছেন 50% অর্থ এবং বিতে বিনিয়োগ করেছেন উনি 50% অর্থ। আমরা ঠিক সম্ভাবনার মানের মতোই এই ডাব্লিউর মানগুলোকেও আমরা দশমিকে রাখার চেষ্টা করব সবসময়। যেহেতু 50%, যেহেতু ২ টা প্রকল্পে বলা হচ্ছে সমানভাবে বিনিয়োগ করেছেন, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এতে বিনিয়োগ করেছেন 50% এবং বিতেও তিনি বিনিয়োগ করেছেন 50%। তার মানে আমাদের এ প্রকল্পের বিনিয়োগের হার বা পার্সেন্টেজ আমরা বলতে পারি 50%, বি প্রকল্পের বিনিয়োগের হার বা পার্সেন্ট আমরা বলতে পারি 50%। পাশাপাশি এখানে আমাদের এই বিনিয়োগের অনুপাত বা হারগুলো যদি পার্সেন্টেজে থাকে, অবশ্যই আমাকে সেগুলো দশমিকে বানিয়ে নিতে হবে। তো আমরা দশমিকে বানিয়ে নিলাম। এই যে মানগুলো আমরা বসালাম 6 ইন্টু 0.5, 13 ইন্টু 0.5। তো গুণের কাজটা আগে আমাদের করে নিতে হবে। গুণের কাজ করার পরে আমাদের ৩ যোগ 6.5 এবং ফাইনালি যোগ করলে আমাদের রেজাল্টটা চলে এসেছে ৯.৫%। তো এইভাবে আমরা আমাদের পোর্টফোলিও আয় নির্ণয় করতে পারবো। আশা করি এই টাইপের বিভিন্ন ম্যাথ যেগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের দক্ষতা আরো বেড়ে যাবে এবং তোমাদের অঙ্ক করার আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে। তো আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, ঘ নং প্রশ্ন। ঘ নং প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের সিকিউরিটি দুটি সহসম্বন্ধ +1 হতে -1 হলে পোর্টফোলিও ঝুঁকির উপর কী প্রভাব পড়বে? এখানে তোমাকে বলা হচ্ছে যে সহসম্বন্ধের মান যদি +1 থেকে
-1 হয়, তাহলে পোর্টফোলিও ঝুঁকি মানে হচ্ছে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। পোর্টফোলিও ঝুঁকি বলতে আমরা কি বুঝবো? পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির উপর কি প্রভাব পড়বে? মানে এখানে তোমাকে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমাদের সহসম্বন্ধ নামে একটা মান থাকতে হয়। তো খেয়াল করে দেখবে যে এখানে তোমাদের সহসম্বন্ধের মান, যদিও উদ্দীপকে একবার উল্লেখ রয়েছে এবং ঘ নং প্রশ্নে কিন্তু সেটাকে আরো নির্দিষ্ট করে বলে দিয়েছে ২ বার। মানে সহসম্বন্ধের মান হচ্ছে একবার +১ এবং আরেকবার -১। তো যেহেতু এখানে সহসম্বন্ধের মান ২ বার উল্লেখ রয়েছে, তাহলে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিও তোমাকে ২ বার নির্ণয় করতে হবে। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সময় সহসম্বন্ধের মান যতবার প্রশ্নে উল্লেখ থাকবে বা সহসম্বন্ধের মান যতবার উল্লেখ করে দিয়ে তোমাকে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলবে, ঠিক ততবারই তোমাকে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো যেহেতু এখানে আমাদের সহসম্বন্ধের মান ২ বার উল্লেখ রয়েছে, তাহলে আমরা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিও ২ বার নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব যে সহসম্বন্ধ +১ হলে, দেখে নিই আমরা সমাধানটা। তো এই যে এইভাবে তোমরা হেডলাইন দিবে যে সহসম্বন্ধ +১ হলে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। আমরা আমাদের সূত্রটি লিখব সিগমা, পোর্টফোলিও আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা পি দ্বারা প্রকাশ করছি। সিগমা পি ইকুয়াল টু সিগমা স্কোয়ার এ ডাব্লিউ স্কোয়ার এ প্লাস সিগমা স্কোয়ার বি ডাব্লিউ স্কোয়ার বি প্লাস 2 ইন্টু সিগমা এ সিগমা বি ডাব্লিউ এ ডাব্লিউ বি ইন্টু হচ্ছে আর এ বি। তো এখানে অবশ্যই সিগমা দ্বারা বোঝাচ্ছে আমাকে আদর্শ বিচ্যুতি এবং ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছে আমাদের বিনিয়োগের অনুপাত বা পার্সেন্ট। তো আমরা আমাদের প্রশ্নটা আরেকটু দেখে আসি। আমাদের প্রশ্নে দেখা যাচ্ছে যে আমাদের এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানকে আমরা আদর্শ বিচ্যুতি হিসেবে জানি। আমাদের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানের মান উল্লেখ রয়েছে ১০ এবং বি প্রকল্পের আমাদের আদর্শ বিচ্যুতি রয়েছে ১৬। তো ১০ এবং ১৬, এই যে আমরা মানগুলো সাইড নোটে লিখে রাখলাম। সিগমা এ হচ্ছে ১০, সিগমা বি হচ্ছে ১৬ এবং ডাব্লিউর মান কিন্তু আমরা পোর্টফোলিও নির্ণয়ের সময় নির্ণয় করেছি। সো এখন আর আমাদেরকে দেখানো লাগবে না, জাস্ট মানগুলো আমরা বসিয়ে দিলাম। দেন হচ্ছে আর এ বি, যেটার মানে হচ্ছে সহসম্বন্ধ, যেটার মান আমাদের +১ আমরা প্রথমেই লিখে নিয়েছিলাম। তো +১ মানে সেখানে প্লাস চিহ্ন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, সেটা এমনিতেই প্লাস বোঝাচ্ছে। তো শুধু +১ থাকলে আমরা শুধু সংখ্যাটা এখানে লিখে দিলেই হবে। তো এখন আমরা এই যে আমাদের মানগুলো বসালাম। সিগমা এ হচ্ছে ১০, সিগমা ডাব্লিউ এ হচ্ছে ০.৫, সূত্র অনুযায়ী আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ার আমরা বসিয়েছি। সিগমা বি হচ্ছে ১৬, ডাব্লিউ বি হচ্ছে ০.৫ এবং ২ এর সাথে এই সবগুলো মানই গুণ, যেটা গুণ করলে আমাদের কোনো স্কোয়ার এখানে নাই, সবগুলো আমরা জাস্ট গুণ করে দিব। তো ক্যালকুলেটরে আমাদের এই অংশটুকু যেভাবে আছে সেভাবেই আমরা বসাবো 10 স্কোয়ার ইন্টু 0.5 স্কোয়ার, তাহলে দেখা যাবে যে আমাদের এই রেজাল্টটা দিয়ে দিয়েছে। ঠিক সেম ওয়েতে এটুকু যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে প্রেস করি, তাহলে আমাদের এইটুকু অংশ চলে আসবে, রেজাল্ট ৬৪। দেন ২ এর সাথে এগুলো সব একসাথে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমাদের ৮০ চলে আসবে এবং সবগুলো দেন আমরা পরবর্তীতে যোগ করব। যোগ করলে আমাদের চলে আসছে ১৬৯। এখন ফাইনালি এগুলো সব আমাদের যোগ করলে চলে আসবে ১৬৯। তো ফাইনালি যদি আমরা রুট করি, রুট করলে আমাদের রেজাল্টটা চলে আসলো 13%। তো এটা আমরা করলাম +১ হলে আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয়। আশা করি প্রতিটা লাইন তোমরা ভালোভাবে ফলো করছো, যেভাবে বলছি সেভাবে ক্যালকুলেশন করবে। তোমাদের কোনো প্রবলেম আশা করি হবে না। তো এখানে আমরা অলরেডি একবার নির্ণয় করলাম যদি সহসম্বন্ধ +১ হয়। এখন আমরা সহসম্বন্ধ -১ হলে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। আমরা হেডলাইন দিয়ে নিয়েছি সহসম্বন্ধ -১ হলে পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি। সেম ওয়েতে আমরা সূত্রগুলো বসাচ্ছি। সেম সূত্র, মানও সেম, জাস্ট একটা জায়গায় আমাদের প্রবলেম রয়েছে। এখানে যখন সিগমা এ সিগমা বি আমরা লিখলাম আগের মতোই। এই যে আর এ বি, যেটা দ্বারা সহসম্বন্ধকে বোঝানো হয়, আর এ বির মান আগে ছিল আমাদের +১, আমরা শুধু ১ লিখেছিলাম। আর এখন কিন্তু আমাদের -১। সো এখানে আমাদের মাইনাস সহকারে মানটি লিখতে হবে। এবং খেয়াল করে দেখবা এখানে যখন এই যে আমরা মানটি বসালাম সূত্রের ভিতরে, আমরা কিন্তু মাইনাসটা, যেহেতু এটা মাইনাসের মান, এটার মাইনাসটা রাখতে হবে। মাইনাস সহকারে আমরা মানটা লিখলাম। তাহলে প্রথম লাইনে আমরা সূত্র লিখলাম, দ্বিতীয় লাইনে আমরা এই যে মানগুলো বসালাম। তৃতীয় লাইনটা দেখো একই রকম রাখা হয়েছে, একই রকম। তো আমরা এই দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন
একই রকম রেখেছি, শুধুমাত্র আমাদের একটা জায়গায় পরিবর্তন আসছে। খেয়াল করে দেখবে, এখানে ২ এর সাথে ছিল প্লাস, বাট ৩য় নাম্বার লাইনে এসে এটি হয়ে গেছে মাইনাস। কার কারণে? এই সহসম্বন্ধ -১ এর কারণে। এই মাইনাস এবং প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। মাইনাসটা পরিবর্তন করার পরে এখানে যা আছে তুমি ঠিক সেভাবেই রাখবে। তোমার ১ লাইন বেশি হোক, কিন্তু তোমার ক্যালকুলেশনটা যেন সঠিক হয়। তো ২য় এবং ৩য় নাম্বার লাইন কিন্তু আমরা একই রেখেছি। শুধুমাত্র এই মাইনাসটার কারণে এই অংশের প্লাসটা চেঞ্জ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সেটি আমরা করলাম। এখন আমরা ঠিক আগের মতো ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আমার এইটুকুর অংশের রেজাল্ট আসবে ২৫, এইটুকু অংশের রেজাল্ট আসবে আমাদের ৬৪, আর এগুলো সব গুণ করলে আমাদের চলে আসবে ৮০। তো যোগ এবং বিয়োগ করার পরে দেখা যাবে যে আমাদের রেজাল্টটা চলে আসছে √9, এবং √9 কে যদি আমরা রুট করি তাহলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট চলে আসছে ৩%। তো এইভাবে আমরা আমাদের পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারি, এবং অবশ্যই সহসম্বন্ধের মান প্রশ্নে উল্লেখ থাকবে। যদি উল্লেখ না থাকে সেটা কিভাবে করতে হয় আমরা পরবর্তী একটি ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আপাতত এই ধরনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমরা একটু অনুসরণ করবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের অঙ্কে কোনো প্রবলেম থাকবে না। এখন আমাদের ডাব্লিউর মানটা, প্রশ্নে আমাদের ডাব্লিউর মানটা কিন্তু অনেকভাবে থাকতে পারে। যেটা আমরা তোমাদের দেখালাম যে এখানে আমাদের এই যে অঙ্কটা আমরা তোমাদেরকে দেখিয়েছি একটু আগে, সেখানে আমাদের বলা হয়েছিল যে আমাদের আ উনার ১০০% অর্থ তিনি ২ টি প্রকল্পে সমানভাবে বিনিয়োগ করেছেন। এজন্য আমরা এই প্রকল্পে বিনিয়োগ ধরে নিয়েছি ৫০%, বি প্রকল্পে বিনিয়োগ ধরে নিয়েছি ৫০%, যেহেতু সমানভাবে বলে দিয়েছি। সবসময় তো আর এভাবে বলা থাকবে না। এই ডাব্লিউর মানটা বা বিনিয়োগের অনুপাত অনেক সময় টাকার হিসেবেও বলা থাকে। যদি টাকায় বলা থাকে তাহলে কিভাবে আমরা করব? এই যে খেয়াল করে দেখো, ধরো যে এখানে এ প্রকল্পে তুমি বিনিয়োগ করেছো ৳৬০,০০০, বি প্রকল্পে তুমি বিনিয়োগ করেছো ৳৪০,০০০। তাহলে এখন ডাব্লিউ কিভাবে নির্ণয় করবে দেখো। তুমি যখন এ প্রকল্পের ডাব্লিউ নির্ণয় করবে, যেহেতু এ প্রকল্পে তুমি বিনিয়োগ করেছো ৬০,০০০, যার ডাব্লিউ বের করব তার টাকাটা আমরা উপরে বসাবো। আর টোটাল ২ টা প্রকল্প আমরা মিলিয়ে বিনিয়োগ করেছি ৳১,০০,০০০। তাহলে ৳১,০০,০০০ চলে যাবে নিচে। তাহলে যার ডাব্লিউ বের করব তার টাকা বসাবো উপরে, টোটাল টাকা বসাবো আমরা নিচে। ঠিক সেম ওয়েতে যখন আমরা বি এর ডাব্লিউ নির্ণয় করব, বিতে যেহেতু আমরা ৳৪০,০০০ বিনিয়োগ করেছি, বিতে ৪০,০০০ উপরে বসাবো আর টোটাল ৳১,০০,০০০ আমরা নিচে বসাবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে ০.৬ এবং ০.৪ চলে আসবে। তো এইভাবে যদি টাকার মধ্যে টাকার হিসেবে বিনিয়োগের কথা বলে দেয়, তখন তোমরা এইভাবে ডাব্লিউ নির্ণয় করবে। তো আশা করি শিক্ষার্থীরা এই ধরনের পোর্টফোলিও রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে তোমাদের বইতে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং বিভিন্ন প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।